আব্দুল্লাহ মেহদুল এবং আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সঞ্চালক বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত মহাসচিব মমতাই সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লেবার পার্টির নেতৃবৃন্দ, আপনাদের সকলকে মুক্তি জোটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে 5ই আগস্টের সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের এবং গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে যে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে পলায়ন করেছে এবং আজকে আমরা যে মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমাদের দেশে যে মধ্যবর্তীকালে যে সরকার আজকে অবস্থান করছেন ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তো সেই সরকারের কাছে আসলে আমাদের অনেক বেশি চাওয়া, অনেক বেশি চাহিদা, এটা খুবই স্বাভাবিক। কারণ 16 বছর যদি আপনি একটা অন্ধকার ঘরে থাকেন, তারপর যদি আপনাকে আলোতে বের করা হয়, তাহলে কিন্তু আপনি সেই আলোটাকে অনেকভাবে উপভোগ করার চেষ্টা করবেন। যেমন দেখবেন বরফ প্রধান দেশগুলো যখন আমাদের মতো বাংলাদেশে আসে, যেখানে 30 ডিগ্রির উপরে তাপমাত্রা, এটা কিন্তু তাদের কাছে স্বর্গের মতো হয়। তো সেই জায়গা থেকে আজকের এই মধ্যবর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া, আমাদের অনেক প্রত্যাশা, এগুলো থাকবে। এবং পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে আজকে 52 বলি, 47 বলি, 69 বলি, 70 বলি, 90 বলি এবং আজকে 24 বলি, এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু এটা একটা সতর্ক, আমি আপনাদেরকে বলছি যে এই যে অগ্রণী অংশ, অগ্রভাগে যারা নেতৃত্ব ছিলেন আমাদের ছাত্র সমাজ, এই ছাত্র সমাজকে কোন অবস্থাতে বিতর্কিত করা যাবে না। আমরা কিন্তু আজকে খেয়াল করছি যে এই ছাত্র সমাজকে বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের কথা উঠে আসছে। এই ছাত্র সমাজ যদি বিতর্কিত হয়ে যায়, তাহলে বাংলাদেশ কিন্তু এমন একটা ব্যর্থতা দ্বারপ্রান্তে চলে যাবে। আমরা সেখান থেকে ব্যাক করতে আমাদের অনেক কষ্ট পোহাতে হবে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি আজকে যে মধ্যবর্তীকালীন গভর্নমেন্ট এখানে ফর্ম করা হয়েছে এবং যারা আজকে দেশ চালাচ্ছেন প্রায় 1.5 মাস হলো, তাদের অনেকগুলো বিষয় এখানে বলা আছে। যেমন দেখেন আজকে সংস্কারের প্রশ্নগুলো আসছে। আমরা অনেকেই বলছি যে সংবিধানকে বাদ দিয়ে, যেমন আমরা অনেকেই বলছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই যে প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু তার একটা অর্থবোধক বিষয় আছে। আমি যদি আজকে বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে আমাদের 54 বছরে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মামুনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ, সেটা কোথায় গেল? তার মানে আপনি যদি দাদাকে ভুলে যান, আপনি যদি বাপকে ভুলে যান, তাহলে কিন্তু অস্তিত্বের সংকট আমরা ভুলে যাব। তাহলে আমি 24কে শ্রদ্ধা করছি না, আমি 24কে অবশ্যই শ্রদ্ধা করছি। আমি 17 বছর যারা রাজনীতি করছি, আমরা 17 বছর যে ফ্যাসিবাদ সরকারকে কিছু করতে পারিনি, জগদ্দল পাথরের মতো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে আজকে সে দোষর, সেই ফ্যাসিবাদী সরকারের প্রধান যতদিন বেঁচে থাকবে ততদিন হয়তো এই দেশ শাসন করবে। এটা অভ্যস্ততে আমরা দাঁড়িয়ে গেছিলাম। যেখান থেকে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ এবং সেখানে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল পরবর্তীতে আমরা নেমেছি, সেই ফ্যাসিবাদী সরকারকে আমরা হটিয়েছি। এখানে আমি ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি এটাও খেয়াল করতে হবে যে আমরা তাদেরকে, যাদের, যেমন আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্র এবং সমর্থন দিয়েছে এদেশের জনগণ। তাহলে আপনার বক্তব্য আপনি বলছেন কি যে তোমরা যে সংগ্রাম শুরু করেছো সেই সংগ্রাম তোমরা ছেড়ে চলে যাও না। কিন্তু আমি খুবই আশ্চর্য হয়েছি আপনি তাদেরকে টেবিলে যেতে কেন বলেন না? একজন অভিভাবক হিসেবে তাদেরকে টেবিলে যাওয়ার বলার দরকার ছিল আপনার বক্তব্যে, আপনি কিন্তু বলেননি। তার মানে কি প্রখ্যাত ছাত্রদেরকে কোথায় আটকে দেওয়া হচ্ছে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, আজকে জাহাঙ্গীরনগরের দিকে তাকাই, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকাই, এবং কি নির্মম ভাবে সেখানে মানুষকে মারা হচ্ছে। এটা তো আমাদের কাছে কাম্য না। এবং আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক অস্থিরতা বিরাজ করছে 1.5 মাসে, সেটা কিন্তু আমরা সেখানে পড়ার পরিবেশ এখনো ফেরত আনতে পারিনি। আমরা কেন ভিসি নিয়োগ নিয়ে এত তাল বানানো হচ্ছে, এত নাটক হচ্ছে? 73 যে অনুচ্ছেদ, সেখানে তো বলা আছে সেই বিশ্ববিদ্যালয়ে যারা সিনেট থাকবেন, সেই সিনেট মেম্বাররা সেই ভিসি নির্দিষ্ট করবেন, তারা একাধিক পার্সনের নাম দেবেন, রাষ্ট্রপতি সেটাকে নির্দিষ্ট করবে, সে তো বলা আছে। তাহলে সেখানে আপনি কেন যাচ্ছেন? কেন বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করে রাখছেন? আমরা আজকে খুব দুঃখ লাগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে আর্মিদেরকে ম্যাজিস্ট্রেট সমস্যা দেওয়া হচ্ছে। তার মানে কি? তার মানে পুলিশ তাদের কাজে যথাযথ জায়গায়
আজকে তাদের সেই কাজে ফেরত আসছে না, কিংবা দায়িত্বগুলো যথাযথ পালন করছে না বলে আর্মিকে প্রেস্টিজে ক্ষমতা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আর্মিকে যদি সাধারণ মানুষের সামনাসামনি দাঁড় করে দিই, সেটা হচ্ছে আমাদের দেশের সর্বশেষ সফলতা। এটা খুব একটা দেশের জন্য একটা অশনি সংকেত, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন দেখেন আজকে পুলিশ, আমরা এখানে কি করছি, আমি গতকালকে একটা দেখলাম যে তারা কিছু খসড়া প্রস্তাব দাঁড় করিয়েছে, কিন্তু এখানে এটা কেন বলা হচ্ছে না 1861 সালের আইনের উপর দাঁড়িয়ে পুলিশ আজকে তার নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা কি জানি 1861 সালের পুলিশ কি বলা আছে? 1861 সালের পুলিশকে তৈরি করা হয়েছিল কোম্পানি পাহারা দেওয়ার জন্য। তাদের মিত্রকে সে কোম্পানি এবং কোম্পানির মালিক, আর শত্রুকে আমরা যারা সেখানে দেশের কথা বলবো, আমরা হচ্ছে তাদের শত্রু। সেটা তো বলা হয়নি যে 1861 সালে আইনটাকে বাতিল করা হোক, এদের কথা বলা হয়। আজকে খুবই দুঃখের সাথে বলতে হয়, এখানে যেমন দেখেন আমরা দেখছি যে 600 জন কমিশনার নিয়োগ করা হয়েছে, একজনের নাম ঘোষণা হচ্ছে, সাথে সাথে উনি ওনাকে নিয়ে বিরূপ মন্তব্য আসছে। তাহলে এরকম করে কেন নিয়োগ দিচ্ছেন? আপনি সংবিধান সংশোধন করার জন্য এমন একজন ভদ্রলোককে নিয়োগ দিলেন, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, কিন্তু ওনার শারীরিক অক্ষমতা আপনি দেখবেন না। ওনাকে বাদ দিয়ে আপনি আরেকজনের নাম ঘোষণা করছেন, উনি এখনো বিদেশে অবস্থান করছেন। উনি কোনো সংবিধান বিশেষজ্ঞ না, উনি একজন সাংবাদিক। তাহলে কেন আপনি তাকে সংবিধান বিশেষজ্ঞ বানাচ্ছেন? এই যে নামগুলো আপনি কাদেরকে সামনে রেখে দিচ্ছেন? আপনি কেন বুঝতে পারছেন না আপনার প্রত্যেকটা কাজের জন্য বিতর্কিত আমার দেশে ছাত্র সমাজ হবে? আপনি কেন আপনার নিয়োগকর্তাদের কথা মনে করছেন না? এটা তো হতে পারে না। তারপর যেমন ধরেন নির্বাচন কমিশন, আমরা যারা আজকে রাজনীতি করি, নির্বাচন কমিশনের যে আইনগুলো হয় সেই আইনগুলোর সামনে কিন্তু আমাকে পড়তে হয়, বাংলাদেশ কংগ্রেসকে পড়তে হয়, আমার খায়ের ভাইকে পড়তে হয়, যারা আমরা নিবন্ধিত দল আছি। সে আইন করবে, সে আইনগুলো আমরা আমাদের গায়ের উপরে আসি, কিন্তু সে আইন করার জন্য সে নিবন্ধিত দলগুলোর কোথায় আপনি মনে রাখছেন? আপনি এমন একজন লোককে কমিশনার করছেন, উনি ঠিক মতো আজ পর্যন্ত ভোট দিয়েছে কিনা আমি সন্দেহ। যিনি ভোট প্রথাকে বিশ্বাস করেন না, যিনি রাজনৈতিক দলকে বিশ্বাস করেন না, এমন একজন লোককে আপনি কি বলেছেন নির্বাচন কমিশন সংস্কারের জন্য ওনাকে দায়িত্ব দিয়েছেন। এটা আমাদের কাছে পছন্দ হয়নি। এই যে বিষয়গুলো আজকে নিয়ম, আজকে 1.5 মাসে কি হয়েছে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কোথাও কি কমাতে পেরেছেন? আমি আপনাদের সমালোচনা করছি না, আমি আজকে একটা আশঙ্কা থেকে আপনাকে ধরিয়ে দিচ্ছি যে দয়া করে আপনি সবার সাথে কথা বলে আপনি নিয়োগ দেন, আপনি সবার সাথে কথা বলুন। আমরা একটা ফেসিবাদকে সরিয়েছি 17 বছর আন্দোলনের ফলে। অসংখ্য প্রায় 1000-এর উপরে আমার তরুণের, আমার ছাত্র মা বোনের রক্তের বিনিময়ে প্রায় 20,000-এর উপরে আজকে বাংলাদেশের জনগণের আহত হয়েছে। তারা এই ফেসিবাদটা এমনি যায়নি। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা যথাযথভাবে আজকে না চিন্তা করি, তাহলে আগামীতে আমরা একটা গল্পের মধ্যে পড়ে যাবো। এটা আমাদের মনে রাখতে হবে। আমি প্রত্যাশা করবো এই মধ্যবর্তীকালীন গল্পের এই বিষয়গুলো কথা বলার সময় বলছেন, উনি জাতিসংঘে যাবেন, উনি প্রথম বছর 7 জন নিয়ে যাবেন। আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে। তাহলে ওনার নিরাপত্তা কর্মী কোথায়, ওনার মিডিয়া কোথায়? এটা তো হতে পারে না। কথা বলার সময় আপনি চিন্তা করে বলুন, আজকে যখন আপনি 57 জন যাচ্ছেন, এটা একটা ইতিহাস, কিন্তু আপনি কেন এই ধরনের কথা বলছেন? আপনাকে এগুলো বুঝে করতে হবে। কারণ আজকে যারা, যেমন ধরেন এই যে ভুল করে আজকে এসএসসি পরীক্ষাটাকে কি করলেন আপনি? প্রায় 50-60 জন পুলামান সচিবালয়ে গিয়ে আপনাকে ধমক দিল, আপনি সেটা থাম করে বন্ধ করে দিলেন। কিন্তু এসএসসি পরীক্ষার্থী তো সেটা না, আপনি তাদের সাথে কথা বললেন, পরবর্তীতে কি বলেন যে না, এটা আমাদের সিদ্ধান্তটা ভুল হয়েছে। তাহলে একটা জেনারেশনকে আপনি ধ্বংস করে দিচ্ছেন না। আমরা এগুলো করার জন্য ফেসিবাদী গভর্নমেন্টকে হটাইনি। একটা জগদ্দল পাথরকে, একটা ফেসিবাদী গভর্নমেন্টকে আমরা আজকে হটিয়েছি। বাংলাদেশ একটা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমি এখানে কোনো দ্বন্দ্ব চাচ্ছি না। আজকে এখানে অনেকগুলো প্রসঙ্গ আসছে, যার যার স্বার্থ থেকে এগুলো বলছি, কিন্তু মনে রাখতে হবে এই বাংলাদেশ অসংখ্য অসংখ্য রক্তের বিনিময়ে বাংলাদেশ। হুট করে বাংলাদেশের জন্ম হয়ে যায়নি। তার মানে দয়া করে আমি আবারও বলছি যে আপনারা যে কথাগুলো বলুন না কেন, যে কাজগুলো আপনাদের করা উচিত সেগুলো করুন। এবং আরেকটা শেষ কথা আমি বলছি, যে সংস্কারের কথা আমরা বলি না কেন, যত চেঞ্জ আমরা করি না কেন, এটার বৈধতা এবং এটার সঠিকতা নির্ণয়ের মালিক কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট। সুতরাং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করুন, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক
যে দাবির জন্য আমরা 17 বছর সংগ্রাম করেছি সেটা বাস্তবায়ন করে একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমা সমর্পণ করবেন, তাহলে আমার মনে হয় সব দিক দিয়ে মঙ্গল হবে। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকে লেবার পার্টির এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, লেবার পার্টি উৎপাদন এগিয়ে যান সেই কামনা করে লেবার পার্টির সমস্ত নেতৃবৃন্দকে আবারও মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।